যে কোর্সটা আমরা দেখতেছি এখন, এই কোর্সের নাম হলো এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, এটা হলো আপনাদের এই কোর্সটার নাম। দেখেন, ড্রামা যদি আমরা পড়ি, ম্যাকবেথ, ডক্টর ফস্টাস বা যত কিছুই পড়ি, আমরা যেমন গল্প শুনি না, ড্রামাগুলো হলো গল্পের মতোই, নাটক। এখন আপনি যখন এটাকে পরীক্ষার জন্য পড়বেন, কথাটা বুঝবেন, পরীক্ষার জন্য যখন পড়বেন তখন কিন্তু গল্প পড়লে মনে থাকবে না, বা গল্প পড়লে পরীক্ষায় লিখতে পারবেন না আপনি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ ড্রামা আমি যদি বলি, আমি একদিনে 5টা ড্রামা পড়াই দিতে পারবো গল্প বইলা। আবার অনেক জায়গায় আছে দেখবেন ইউনিভার্সিটিগুলোতে একটা ড্রামা 5টা 6টা ক্লাস নেয়। আবার যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মে আসবেন, সেখানে আপনার 2টা 3টা ক্লাসের মাধ্যমে নেয়। এখন আমি আপনাদের চাইলে একটা ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ড্রামা শেষ করে দিতে পারি, একটা একটা করে ড্রামা। কিন্তু পরীক্ষায় যখন লিখতে যাবেন তখন কিন্তু না পারলে তখন আবার মনে মনে গালি দিবেন, ভাইয়া আমাদের পড়াইলো নাকি। তো যাই হোক, আমরা ড্রামাগুলা পরীক্ষার জন্য পড়বো, ঠিক আছে? তো পরীক্ষার জন্য পড়লে আমাদের একটু ডিটেলসে একটু সময় নিয়ে পড়তে হবে, এটা হলো মেইন কথা, ঠিক আছে? তো আপনাদের এই জায়গার মধ্যে ড্রামা যদি আমরা দেখি, মোট 5টা ড্রামা আছে। কয়টা ড্রামা? 5টা ড্রামা। ড্রামা কি? নাটক নাকি? এই 5টা আমাদের ড্রামা আছে। আপনাদের যদি দেখাই আমি, এই 5টা ড্রামার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা মাস্ট কোশ্চেন থাকে, ডক্টর ফস্টাস, ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস, ভলভনি নাকি, এগুলো হলো ড্রামাগুলা। এখন এক একটা ড্রামা আবার এক এক রকম, ট্রাজেডি, কমেডি, রিভেঞ্জ ট্রাজেডি, এই টাইপের আছে আপনাদের ড্রামাগুলা। তাহলে আমরা এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান পিরিয়ডের ড্রামা যে কোর্সটা, এইটা পড়ার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ ড্রামা। ড্রামা কি? কোশ্চেন, ব্রিফ কোশ্চেন আসতে পারে যে মূলত আমরা ম্যাকবেথ পড়বো। ম্যাকবেথ পড়ার আগে আমরা যে কোর্সটা পড়বো, দেখবেন একটা ড্রামা আপনি পড়বেন, ড্রামার কাহিনী থেকে আপনার ব্রিফ কোশ্চেন আসে কি এটার ব্যাকগ্রাউন্ড, ব্রিফ কোশ্চেন আসে কি এটার লেখক সম্পর্কে, ড্রামার লেখক সম্পর্কে। ব্রিফ কোশ্চেনে এই টাইপের জিনিসগুলো আপনি পাবেন, বা কোন সময়ে লেখা হয়েছে, ওই সময়ের অবস্থা কি, এই টাইপের জিনিসগুলো কোশ্চেন আসে। এবং পরবর্তীতে এই ড্রামার মধ্যে এই ক্যারেক্টারের সাথে এইটার কি মিল রয়েছে, এই চরিত্রের সাথে আমরা কিসের মিল পাই, এই ড্রামার মধ্যে এইটা দ্বারা কি সিম্বলাইজ করে, এইগুলো হলো কোশ্চেন আসে। ড্রামার ভিতরে কিন্তু আপনার কাহিনী আসে না, কাহিনী চায় না, চায় সামারি লেখেন, ড্রামার সামারি লেখেন। কখনো লেখছেন? লেখেন নাই কিন্তু। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রামার যে খুঁটিনাটি বিষয় আছে, এক একটা ক্যারেক্টারের ভূমিকা এবং ক্যারেক্টার দিয়ে কি সিম্বলাইজ করতেছে, মানুষকে কি মেসেজ দিচ্ছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে বুঝাইতে পারছি ড্রামার ব্যাপারটা। তো নাটক যেহেতু পড়বো, নাটক পড়ার আগে আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে। এলিজাবেথান জ্যাকোবিয়ান এই যে পিরিয়ড গুলা, দেখেন একটা যখন রাইটিং লেখা হয়, ওই রাইটিং এর মধ্যে ওই যে ইংলিশের যেই পিরিয়ডটার মধ্যে লেখা হয়েছে, ওই পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স থাকে। কি থাকে? ক্যারেক্টারিস্টিক্স। ওই পিরিয়ডের নাম, ওই পিরিয়ডে এইটা যখন লেখা হয়েছে তখন কে রাজা ছিল, ঠিক আছে, এটা কার উদ্দেশ্যে লেখা হয়েছে, এই টাইপের জিনিসগুলা থাকে। তো সর্বপ্রথম আমাদের এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এই পিরিয়ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কারণ আমরা যে ড্রামাগুলা পড়বো এই 2টা পিরিয়ডের মধ্যেই লেখা, ঠিক আছে? তাহলে আমরা জানি, এটা পরে আসি, এলিজাবেথান জ্যাকোবিয়ান পিরিয়ড ইংলিশে কোন পিরিয়ডে পড়ে? আমরা যদি দেখি রেনেসান্স। রেনেসান্স পিরিয়ড, এই পিরিয়ডটা ছিল 1500 থেকে 1660 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় রেনেসান্স পিরিয়ড, ঠিক আছে?
এই রেনেসান্স পিরিয়ডের অনেকগুলো অংশ আছে, যেমন আপনি যদি বলেন রিভাইভাল পিরিয়ড, রিফরমেশন পিরিয়ড, এবং এরপরে যে পিরিয়ডটা আসে সেটা হলো এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড নাম কেন হয়েছে? কারণ কুইন এলিজাবেথ এই সময় ক্ষমতায় বসছিল। এলিজাবেথান পিরিয়ডটা হলো 1558 থেকে 1603 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। এবং আরেকটা যে পিরিয়ড আছে এটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। আপনার ভাইভাতে এগুলা কোশ্চেন ধরা হয়, বুঝছেন? জ্যাকোবিয়ান পিরিয়ড এটা হলো 1603 থেকে 1625 সাল পর্যন্ত, কারণ জেমস এই সময় আইসা ইংল্যান্ডকে শাসন করছিল। তো জেমসের যে ল্যাটিন নাম এটা হলো জ্যাকব, জ্যাকব থেকে নাম হয়ে গেছিল জ্যাকোবিয়ান পিরিয়ড। তো আমরা পড়তেছি কি এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, মানে এলিজাবেথান যুগে এবং জ্যাকোবিয়ান যুগে যে ড্রামাগুলো লেখা হয়েছিল, যে নাটকগুলো লেখা হয়েছিল, এইগুলো আমরা পড়ব। তাহলে আমরা যতগুলো নাটক পড়ব এই দুইটা পিরিয়ডের মধ্যে, মানে 1558 থেকে 1625 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে লিখিত যে নাটকগুলো এগুলা পড়ব। আমরা জানি এলিজাবেথান পিরিয়ড নাটকের জন্য প্রসিদ্ধ ছিল, কারণ এলিজাবেথান পিরিয়ডে আমরা দুই ধরনের নাট্যকারদের পাবো। একটাকে বলা হয় প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট। কি বলা হয়? প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট, এটাকে মনে রাখতে হবে আমাদের। প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট, প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট। আরেকটাকে বলা হয় শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট, আরেকটা হলো পোস্ট শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট। এইটা হলো এই দুই যুগের, এই দুইটা পিরিয়ডের কবিরা ছিল। প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট কারা? আমরা জানি ইউনিভার্সিটি উইটস যারা আছে, 7 জন আছে যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিল, তারা যারা লিখতো, তারা যেই নাটকগুলো লিখতো এই তাদেরকে, কারণ শেক্সপিয়ারের আগে তারা লিখতো, মানে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তাদের থেকে ইন্সপায়ার হইয়া, বিশেষ করে আমরা যদি দেখি ইউনিভার্সিটি যে উইটস, আপনারা সেকেন্ড ইয়ারে পড়ছেন, তো প্রি শেক্সপিয়ান যারা ড্রামাটিস্ট আছে তারা কে কে আছে? ক্রিস্টোফার মার্লো, জন লিলি, জর্জ পিলি, তারা। তো আমরা এই প্রি শেক্সপিয়ান ড্রামাটিস্টের মধ্যে একজনকে পাবো। ডক্টর ফস্টাস যে লেখছে সে হলো আমাদের ক্রিস্টোফার মার্লো, যে কিনা প্রি শেক্সপিয়ান ড্রামাটিস্ট ছিল। শেক্সপিয়ান ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের আমরা এখানে দুইটা নাটক পাবো, ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ ভেনিস। তাহলে শেক্সপিয়ান ড্রামাটিস্ট পাবো। পোস্ট শেক্সপিয়ান ড্রামাটিস্ট পাবো আমরা যখন পড়বো ভলপনি বা ওই জিনিসগুলো পড়তে যাব। তাহলে আমাদের যদি বলা হয়, আপনার যখন কোশ্চেন লিখবেন যে ম্যাকবেথ কোন পিরিয়ডে বিলংস করতো, ম্যাকবেথ যে রাইটিংটা এটা কোন পিরিয়ডে লেখা হয়েছে? রেনেসান্স পিরিয়ডের সাবপার্ট কি এলিজাবেথান পিরিয়ডে অথবা জ্যাকোবিয়ান পিরিয়ডে লেখা হয়েছে। তাহলে আমাদের রেনেসান্স পিরিয়ড সম্পর্কে জানতে হবে, কারণ ড্রামার মধ্যে আপনাদের রেনেসান্স পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স চার্ট, যে এই ড্রামার মধ্যে রেনেসান্স পিরিয়ডের কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এই ড্রামার মধ্যে আপনি রেনেসান্স কি স্পিরিট পান এইটা। তাহলে আমাদের আগে এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে, তারপর ড্রামায় যাব, ঠিক আছে? তো প্রথমে রেনেসান্স পিরিয়ডটা কখন শুরু হয়? আমরা জানি 1500 থেকে 1660 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ডের সাবপার্ট থাকে। সাবপার্ট হলো যখন আসলে যেই রাজা বা রানী দেশ শাসন করছে তাদের নামকরণ অনুযায়ী ওই সময়ের পিরিয়ডটাকে বলা হয়। যেমন 1500 থেকে 1660 সাল পর্যন্ত রেনেসান্স পিরিয়ড, এইটার মধ্যে 1558 থেকে 1603 সাল পর্যন্ত এই সময়টাতে কুইন এলিজাবেথ ইংল্যান্ডকে শাসন করছিল, তো যার কারণে এলিজাবেথান পিরিয়ড বলা হয়। এবং এই এলিজাবেথান পিরিয়ডেই মূলত আসলে ড্রামাগুলো লেখা শুরু হয়েছিল ইংলিশে। তারপরে এলিজাবেথের পরে আমরা দেখি রাজা জেমস ক্ষমতায় বসে, তো ওই নাম অনুযায়ী তার এই পিরিয়ডের নাম হয়ে যায় জ্যাকোবিয়ান পিরিয়ড। তাহলে আপনার পিরিয়ডগুলো সালটা একটু মনে রাখা লাগবে, কারণ আমরা যখন
ড্রামাগুলা পড়বো তখন এই সাল অনুযায়ী এটা এই ড্রামাটা কোন সালে বিলংস করে ব্রিফ কোশ্চেন আসে, ঠিক আছে, বা যে রাইটার এই রাইটার কোন পিরিয়ডে বিলংস করে, এই জিনিসগুলো আমাদের কোশ্চেনে আসে। আচ্ছা, তাহলে এই জিনিসটা জানলাম আমরা। তাহলে এই জায়গার মধ্যে এই কোর্সটার মধ্যে মূলত এলিজাবেথান পিরিয়ডে এবং জ্যাকোবিয়ান পিরিয়ডের সময় যেই ড্রামাগুলা লেখা হয়েছে আমরা মূলত এই ড্রামাগুলা পড়ব। তাহলে এই সময়টা এই এলিজাবেথান জ্যাকোবিয়ান কোন পিরিয়ডের মধ্যে পড়ে? আমরা যদি দেখি রেনেসান্সের মধ্যে পড়ে। এখন কোশ্চেন আসতে পারে রেনেসান্স কি? কারণ ড্রামা যখন পড়তে যাবেন তখন বলবে যে রেনেসান্সের কোন কোন স্পিরিট গুলা এই ড্রামার মধ্যে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, রেনেসান্স কি এটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই, কারণ এটা পড়তে হলে আমাদের জানতে হবে। দেখেন, ইংল্যান্ডে 1400 সালের দিকে জিওফ্রে চসার মারা গেছিল। তো মারা যাওয়ার পরে ইংল্যান্ডে 1500 পর্যন্ত কোনো লেখালেখি করা হয় না, লেখালেখি করা হইলেও খুব কম। তো মাঝখানের এই যে বছরগুলা এইটাকে বলা হয় ডার্ক এজ, মানে এই সময় কোনো লেখালেখি হয় নাই, কারণ ইংল্যান্ডে আসলে শিক্ষাটা অমনভাবে ছড়ায় নাই এবং ইংল্যান্ডের মধ্যে গৃহযুদ্ধ এইসব ব্যাপারগুলো ছিল। তাহলে রেনেসান্সটা কেন আসলো? কারণ রেনেসান্সের আগে কি ছিল? মিডল ইংলিশ পিরিয়ড ছিল। তো রেনেসান্সটা আসলো কেন, বা রেনেসান্সটা দ্বারা কি বোঝায়? রেনেসান্স মানে হলো রিবার্থ, কি? রিবার্থ অফ ক্লাসিক্যাল লিটারেচার। মূলত যেহেতু মাঝখানে প্রায় 50-100 বছরের মতো লেখালেখি হয় নাই, এখন লিখতে হবে না। আর 100 বছর আগে যেই লেখালেখিগুলো হয়েছিল এগুলো হলো বিভিন্ন ভাষার মিক্সচার ছিল, কারণ ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ না। ইংলিশ আগে যেটা ছিল আমরা জানি, ধরেন ইংলিশ ভাষাটা যেটা, কারণ ফ্রান্সের এক গোষ্ঠী এসে শাসন করে গেছে, জার্মানিক গোষ্ঠী এসে শাসন করে গেছে, এই যে অ্যাংলেস নরমানরা, তারপরে ফ্রান্সের যেগুলো আছে আমরা যদি দেখি নরমানরা এসে শাসন করে গেছে, ঠিক আছে। তো যারা যখন শাসন করে গেছে তারা তাদের কিছু ভাষা রাইখা যাইতো, তো ওই ভাষাগুলা মিলে কি হয়েছে আজকের ইংলিশ ভাষা হয়েছে। তো আমরা যদি দেখি 29% ইংলিশ ভাষার 29% আসে ল্যাটিন থেকে, ল্যাটিন ভাষা। ইংলিশ ভাষার আরো 29% হলো ফ্রেঞ্চ ভাষা থেকে। 26% ল্যাঙ্গুয়েজ আসে জার্মানিক ভাষা থেকে। 6% মতো আছে গ্রিক ল্যাঙ্গুয়েজ, যেমন নিউমোনিয়া বানান লেখি না, পি দিয়া শুরু করি, এই যে পি দিয়া আমরা একটা অন্য উচ্চারণ করি, এগুলো গ্রিক ভাষা। এরপরে ইংল্যান্ডে আগে যারা ছিল, এক প্রজাতির মানুষ ছিল, তাদের নাম ছিল ব্রাইথন। ওই ব্রাইথন থেকে আসছে কি আজকের ব্রিটেন। তো এরকম করে আসলে ইংলিশ ভাষাটা আসছে। তো ঠিক এই 1400 আগ পর্যন্ত এইসব ভাষার মিক্সচারে লেখা হইতো। কোনটা যে আসলে ইংলিশ ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকম ডেভেলপ হয় নাই। আর হইলেও এই সময় তারা যেই লেখাগুলা লিখতো তারা মূলত অন্য মিথোলজি এইটা সেইটা এগুলা নিয়ে লিখতো। তো মাঝখানে যে 100 বছর লেখালেখি গেছে এই সময় কিন্তু কোনো লেখালেখি হয় নাই। তখন কি করছে? রিভার্থ বলতে বুঝাইছে ওই যে ক্লাসিক্যাল যুগের রাইটিং গুলা, ওই রাইটিং গুলার প্যাটার্ন ফলো করে যখন নতুন ভাবে আবার লেখা শুরু হয়েছে, এইটাই হলো আসলে রেনেসান্স। তাহলে রেনেসান্স ব্যাপারটা কি? রিভার্থ অফ ক্লাসিক্যাল রোমান লিটারেচার, মানে ক্লাসিক্যাল যুগে, মানে গ্রিক মিথোলজি ওইসব যুগগুলোতে যে রাইটিং গুলা লেখা হইতো, ওই রাইটিং গুলার স্পিড গুলা পুনরায় যখন আইসা আবার লেখালেখি শুরু হয়, ওইগুলাকে যখন আবার কপি করা হয়, ওইটাকেই মূলত আসলে বলা হচ্ছে রেনেসান্স পিরিয়ড। ক্লিয়ার? আচ্ছা, এবার রেনেসান্স পিরিয়ড বুঝলাম যে ভাই এগুলা কেন বলতেছেন, এগুলা কোথায় দরকার, একটু পরে বুঝবেন কেন দরকার। তাহলে এই রেনেসান্স পিরিয়ডের যদি কোশ্চেন আসে যে রেনেসান্স পিরিয়ড কিভাবে আসছে, হিস্ট্রি পড়ছেন তো, আচ্ছা যাক এটা পড়ানো লাগবে না, এটা বাদ দিই। তো এখানে আমাদের কয়েকটা ব্যাপার জানতে হবে, সেটা হলো এই রেনেসান্স যুগে কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এই সময় কি হয়েছে? ইনোভেশন অফ মানে ট্রাজি কমেডি, রিভেঞ্জ ট্রাজেডি। এই সময় রেনেসান্স পিরিয়ডে রিভেঞ্জ ট্রাজেডি আসছে, মানে ইংরেজি সাহিত্যের সর্বপ্রথম রিভেঞ্জ ট্রাজেডি হয়েছে রেনেসান্সে, এবং আমরা আমাদের ড্রামার মধ্যেও ওই ড্রামাটা পাবো, ঠিক আছে।
এই সময় আমাদের যে ব্যাপারটা লাগবে সেটা হলো রেনেসান্স স্পিরিট। রেনেসান্স স্পিরিট, যে রেনেসান্সের 5টা স্পিরিট ছিল, এগুলা কি কি মাথায় রাখবেন। একটাকে বলা হয় লাভ ফর অ্যাডভেঞ্চার, লাভ ফর অ্যাডভেঞ্চার, থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর নলেজ। আমরা যদি দেখি লাভ ফর পাওয়ার, লাভ ফর বিউটি, আরেকটা হলো লাভ ফর ওয়েলথ, সম্পদ। এই 5টা হলো রেনেসান্সের স্পিরিট। মানে রেনেসান্স যুগের যে রাইটিং গুলা থাকবে, এই রাইটিং গুলার মধ্যে এগুলার কোনো একটা অংশ থাকবে। যেমন আমরা যখন ম্যাকবেথ পড়বো, ম্যাকবেথ একটা ট্রাজেডি, ঠিক আছে? আমরা এই ম্যাকবেথের মধ্যে দেখব যে ম্যাকবেথ যে থাকে, বীর ম্যাকবেথ, সে এই লাভ ফর পাওয়ার আর লাভ ফর ওয়েলথ, এই দুইটার জন্য তার লাইফের ট্রাজেডি আসে। তো আপনার প্রশ্নে আসতে পারে যে ইন দিস ড্রামা, বা এই যে ড্রামাটা আছে ম্যাকবেথে, এই জায়গার মধ্যে রেনেসান্সের কোন কোন স্পিরিট তুমি খুঁজে পাও? সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা স্পিরিট তোমাকে লিখতে হবে। তো যাই হোক, আমরা রেনেসান্সের স্পিরিট দেখলাম। তো এইগুলো হলো আসলে আমাদের যে বেসিক যে ব্যাপারগুলা, এইগুলা। হ্যাঁ, এবার আসো, তুমি যখন ড্রামাটা পড়তে যাবা, তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। সেটা হলো প্রথমে, হোয়াট ইজ ড্রামা? আসলে ড্রামাটা কি, ড্রামা মানে কি, এটা আগে তোমাকে জানতে হবে। আজকে বেসিক ক্লাস পুরা, ঠিক আছে? ড্রামা পড়তে হলে যা যা লাগে। এখন আমরা যদি দেখি ম্যাকবেথ একটা কি, ড্রামা হয় প্রধানত 2 প্রকার। এই 2 প্রকারগুলারে আবার বিভক্ত করা হয়। ড্রামার একটা প্রকার হলো ট্রাজেডি, আরেকটা হলো কমেডি। এই 2 ধরনের ড্রামা হইতো সর্বপ্রথম গ্রিক মিথোলজিতে। পরবর্তীতে এই ট্রাজেডি গুলো আবার অনেক বেরিয়েছে, রিভেঞ্জ ট্রাজেডি, এই ট্রাজেডি, ওই ট্রাজেডি। কমেডি আবার ভাগ হয়েছে, কমেডি অফ ম্যানার, কমেডি অফ হিউমার, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ ড্রামা। আসলে ড্রামা কি? ড্রামা কি? নাটক নাকি? যেটা আসলে লেখাই হয়তো পারফর্ম করার জন্য, which is written intent to be performed on the stage through dialogue and action। মানে যেটা আসলে ইট ইজ এ কাইন্ড অফ রাইটিং, এটা হলো এমন এক ধরনের, এটা হলো এক ধরনের রাইটিং যেটা আসলে লেখাই হতো স্টেজে পারফর্ম করার জন্য, পড়ার জন্য না। বাট আধুনিক সময় এটা পড়া হয়। কিন্তু ড্রামার যদি তোমার রিয়েল ডেফিনেশন চাই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওইটাই দিতে হবে। ড্রামা ইজ এ কাইন্ড অফ রাইটিং কি, হুইচ ইজ ইন্টেন্ট টু বি পারফর্ম অন দ্য স্টেজ, স্টেজের উপরে পারফর্ম করাতে হয় কিসের মাধ্যমে? থ্রো অ্যাকশন, ডায়লগ, এগুলা দ্বারা। এইটা হলো ড্রামা। তাহলে ড্রামার ব্যাপারটা বুঝছি, ড্রামা লেখাই হয় কিসের জন্য? পারফর্ম করার জন্য। দ্বিতীয়, হোয়াট ইজ ট্রাজেডি? কারণ আপনি ড্রামা পড়বেন, ড্রামার মধ্যে প্রথম কোশ্চেন, এটা একটা ড্রামা, কোন টাইপের ড্রামা? হোয়াট কাইন্ড অফ ড্রামা ম্যাকবেথ ইজ? ম্যাকবেথ কোন ধরনের ড্রামা? এখন ম্যাকবেথ ট্রাজেডি না কমেডি, এটা আগে বুঝতে হবে। তো প্রথম কোশ্চেন, ট্রাজেডি কাকে বলে এটা শিখবেন। আমি বাংলা একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। ট্রাজেডি হলো, এই ট্রাজেডিটা শুরু হবে ড্রামার মাঝখান থেকে ধরেন, এবং শুরুতে দেখানো হবে আমাদের একটা সুপার হিউম্যান বিং, ঠিক আছে? সুপার হিউম্যান বিং মানে কি? সুপার হিউম্যান বলতে কি বোঝায়? যে এমন একজন মানুষ দিয়ে শুরু হবে যে সাধারণ মানুষ থেকে কি আলাদা। আপনারা অ্যারিস্টটলের পয়েটিক্স পড়ছেন না? ওই পয়েটিক্সের মধ্যে কিন্তু আমি ট্রাজেডির মেইন ব্যাপারগুলো দিয়ে দিছি। ট্রাজেডির যে ক্যারেক্টার হবে সাধারণ মানুষ থেকে একটু স্পেশাল হবে, যে তারা ধরে সমাজে সুউচ্চমান ব্যক্তি, সমাজে অনেক সম্পদশালী ব্যক্তি, এমন একজন মানুষ যার সফলতা আছে। ট্রাজেডি শুরু হবে এরকম, এবং ওই সুপার হিউম্যান বিংটা কি হবে? তার কোনো একটা মিস্টেকের কারণে, কি বলছি, কোনো একটা মিস্টেক। মিস্টেক মানে কি? মিস্টেক মানে যে ইচ্ছাকৃত ভুল এমন না। মিস্টেক মানে কি? ভুল। আবার ইররও যদি বলেন, এটাও ভুল। তাহলে এই ভুলের মধ্যে পার্থক্য কি? ইরর হলো আপনি ইচ্ছাকৃতভাবে মিস্টেক করছেন,
ইচ্ছাকৃতভাবে ভুল করছেন, এটা হলো ইরর। আর মিস্টেক হলো আপনি অনিচ্ছাকৃতভাবে ভুল করছেন। তো বলতেছে একটা সুপার হিউম্যান বিইং দেখাবে আমাদের, সে অনেক সম্পদশালী, তার অনেক সম্মান সমাজে। তো সে কি করবে, তার ছোট্ট একটা ভুলের কারণে, যেটাকে আমরা বলবো হ্যামারশিয়া, এই ভুলের কারণে সে কি হবে, তার যে হায়ার পজিশনটা, ওই পজিশন থেকে একদম লোয়ার পজিশনে নেমে আসবে, যেটা আসলে আনএক্সপেক্টেড থাকবে। এবং এই জিনিসটা অডিয়েন্সের মধ্যে দয়া এবং ভয় দুইটাই ধরবে। কারণ আরে এই লোকটার তো এমন হওয়ার কথা ছিল না, সে একটা ভুল করছে, অনিচ্ছাকৃতভাবে ভুল করছে, সে তো ভুল করার মানুষ না। তা আমাদের মনে একটু দয়া হবে, আবার আমাদের মনে ভয়ও হবে, এই যে ভুলটা করলো আমারও তো এমন ভুল হইতে পারে। ঠিক আছে, এই টাইপের যে রাইটিং গুলো হবে এগুলো হলো ট্র্যাজেডি। খাদ যেটা বলেন, সে খুব ভালো ভদ্র ছেলে, তার একটা সম্মান আছে নাকি, তারে সবাই অনেক সম্মান করে, ভালো স্টুডেন্ট, সমাজে সে ভালো স্টুডেন্ট, তার বাবার ইয়ে আছে, তার সম্মান আছে, সবাই তারে অনেক সুনাম করে। তো দেখা গেল একদিন সে রাস্তা দিয়ে হাইটা যেতেছিল, হঠাৎ করে সে ইটের সাথে উষ্টা খায় না বা ধাক্কা খায়, ধাক্কা খায় সে পড়ে গেল, পড়লো কি একটা মেয়ের উপরে। এখন এটা কি তার ইচ্ছাকৃত ভুল? ইচ্ছাকৃত কিন্তু ভুল না। পড়ার পরে মেয়ে ওইটা কি করলো, তারা দিল থাপড়। আর যখন থাপড় দিল, আশেপাশে মানুষরা আছে না, এখন মেয়ে যখন একজনের থাপ্পড় দিব বা চিল্লাইবো, তখন আশেপাশের আমরা তারা কি হয়ে যায়, হিরো হয়ে যায় না, গিয়া মনে করেন দিল জাহিদের সেই মাইর। তখন পরের দিন দেখা গেল জাহিদের এক পা উপরে ব্যান্ডেজ করা, হাসপাতালে শুয়ে রইছে। এখন জাহিদের একটা সম্মান ছিল যে ভালো স্টুডেন্ট, নামাজ টামাজ পড়ে, কারোর সাথে মেয়েদের সাথে কথা বলে না, সমাজ একটা ইয়া। কিন্তু এই ঘটনার পর এখন মানুষটা কি বলবে, আরে সে তো উপর উপর দিয়ে ভালো, ভিতর দিয়ে তো খারাপ, মেয়ের উপরে গিয়ে পড়ছে। মানুষ কিন্তু দেখবে না কিভাবে পড়ছে, এই যে তার নামে একটা খারাপ ইয়ে হলো। সে যে একটা উচ্চ সমাজে একটা সম্মানজনক ব্যক্তি ছিল, তার অবস্থাটা কি হয়ে গেল, এখন নাইমে গেল। এইটা এক নামলো সমাজে, এখন সে মুখ দেখায় হাঁটতে পারবে না। দ্বিতীয়ত পাটা তো ভাঙ্গা, এখন অবস্থা খারাপ। এই যে ব্যাপারটা, এটা ধরেন জাহিদের লাইফের একটা ট্র্যাজেডি। এখন এইটা দেখার পর আমাদের মধ্যে কি হয়, আরে বেচারা তো ইচ্ছা করে নেই, এই যে এত বড় শাস্তিটা ওর পাওয়া উচিত ছিল না, সবাই ওরে হেয় করে। আবার আরেক দিক দিয়ে ভয় কেন হবে, যে এখন রাস্তা দিয়ে হাঁটার সময় একটু ভাইবা চিন্তা হাঁটতে হইব। ঠিক আছে, তো ট্র্যাজেডি লেখার উদ্দেশ্য হলো এটা, অডিয়েন্সকে, আমাদেরকে বিভিন্ন জায়গায় সচেতন করবে এবং আমাদের মধ্যে দয়া তৈরি করবে যে এই কাজগুলো করা যাবে না। তো ট্র্যাজেডিটা বোঝা গেছে। তো ড্রামা দুই ধরনের হয়, আপনারা ডেফিনেশন গুলো একটু পড়ে নেবেন। ট্র্যাজেডির মধ্যে কি, যে একটা সুপার হিরো সে কি একটা ফ্যাটাল ফ্লো বা হ্যামারশিয়া। এখন হ্যামারশিয়া কি, ওই যে বললাম একটা ভুল করছে, আননোয়িংলি একটা ভুল করে ফেলে, এটাতে বলে হ্যামারশিয়া। হ্যামারশিয়া কাকে বলে এটা পড়বেন, আপনাদের বাড়ির কাজ। হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ হ্যামারশিয়া, হ্যামারশিয়া কাকে বলে, হোয়াট ইজ কমেডি, কমেডি কাকে বলে। কারণ কমেডি শুরু হবে বিভিন্ন জঞ্জাল টঞ্জাল এইসব দিয়া, ট্র্যাজেডি শুরু হবে ভালো হ্যাপি ইয়া শুরু হবে। যেমন আপনারা যদি ইডিপাস রেক্স পড়েন, দেখবেন রাজা একজন, ঠিক না, সে এটা দিয়ে শুরু হয়েছে এবং শেষে কি হয়েছে, তার অবস্থা খারাপ হয়েছে। ট্র্যাজেডি শুরু হবে হ্যাপিনেস, শেষ হবে মানে মন খারাপ বা লাইফের এন্ডিং দিয়ে। আর কমেডি শুরু হবে ঝামেলা দিয়ে, বিভিন্ন অ্যাডভার্সিটি এগুলা থাকবে, তো এগুলো দিয়ে শুরু হবে, শেষ হবে কি দেয়া, হ্যাপিনেস দিয়া। মাঝখানে অনেক কমিক সিন থাকবে এবং শেষ হবে কি, হ্যাপিনেস দিয়ে। এটাকে বলা হয় কমেডি, এবং এই কমেডির মধ্যে অনেক হাস্যরসাত্মক জিনিস থাকবে। এবং এরপরে থাকে কমেডির মধ্যে এবার ভাগ আসছে রোমান্টিক কমেডি, এই কমেডি ওই কমেডি এরকম আছে। রোমান্টিক কমেডি কি, যে কমেডির মধ্যে আসলে লাভ এন্ড ফার্স্ট সাইড থাকে, যে একবার দেখছে পছন্দ হয়ে গেছে, এরকম কিছু ঘটনা থাকে, ওগুলারে বলে রোমান্টিক কমেডি। যাই হোক, ওগুলা দরকার নাই। তাহলে আমাদের প্রথম কোশ্চেন, ড্রামা কাকে বলে, দ্বিতীয় ট্র্যাজেডি কাকে বলে, তৃতীয় কোশ্চেন হ্যামারশিয়া কাকে বলে পড়বেন, চতুর্থ কোশ্চেন কমেডি কাকে বলে এটা পড়বেন। 5 নাম্বার যে কোশ্চেন একটা ড্রামার, সেটা হলো কোরাস কি, হোয়াট ইজ কোরাস, কোরাস কি আমাদের কোশ্চেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসে, ড্রামার মধ্যে এই ব্যাপারটা থাকেই। আচ্ছা, কোরাস কি, কোরাস হলো একদল, যদি বলা যায় যে কোরাস ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্লে, মেনটেইনস এ গ্রুপ অফ
পিপল হু কমেন্ট। আচ্ছা যাই হোক, কোরাস হলো আসলে মূলত, আপনারা সংজ্ঞাটা পড়বেন, সংজ্ঞা আমি বললাম না, কারণ সংজ্ঞা বলতে তো লিখে দিলে অনেক সময় যাবে। কোরাস হলো যে নাটকের মাঝখানে একদল গায়ক আসে, আইসা কি করে এতক্ষণ কি কি ঘটনা ঘটছে এটা সম্পর্কে কথা বলে, এবং বর্তমানে কি হচ্ছে এটা সম্পর্কেও বলে, ভবিষ্যতে কি হবে এটা সম্পর্কে একটা অনুমান দিয়া তারা চলে যায়। এরা হলো কোরাস। এখন কোরাসটা কেন আছে আসলে, আগে এখন যেমন আমরা নাটক দেখি, আগে কিন্তু নাটকগুলায় ধরেন নাটক চলতেছে এর মাঝখানে নায়ক নায়িকাদের চেঞ্জ করা লাগলো কাপড়, যেমন আমরা দেখি ছবির মধ্যে ছবির মাঝখান দিয়া গান আইসা পড়ে, ওই গানে কি হয়, নায়ক নায়িকা দেখা যায় একবার এই জায়গায় আছে, একবার জায়গায় ওই জায়গায়, মানে পাহাড়ের অঞ্চলে। আমরা যদি দেখি নাটকগুলো চলতেছে, একবার দেখাচ্ছে বাসার ভিতরে, একবার দেখাচ্ছে অফিসে, এরকম দেখায় না? তো এই যে সিনগুলা, নাটকের মধ্যে বিভিন্ন সিনগুলা বদলাইতে হয় না? এখন বদলানোর জন্য এটা তো আগে স্টেজে পারফর্ম করা হইতো, স্টেজে যে পারফর্ম করতো এই যে সিনগুলাকে যে বদলাতে হবে, এখন দর্শকরা তো দেখতেছে। এখন এই যে বাসার সিন করলো, করার পরে এখন সিনটা করবে ধরেন অফিসের সিন, বাসার সিন আর অফিসের সিন কে এক? স্টেজে পারফর্ম করলো বাসার সিনারিতে, এখন অফিসের সিনারি তো পিসের ব্যাকগ্রাউন্ড আনতে হবে। এইটা আনার জন্য দেখবেন স্টেজে পর্দা ফালায়, তো পর্দা ফালানোর পরে ভিতরে কি করে, ডেকোরেশনটা চেঞ্জ করে, বা নায়ক নায়িকার কাপড় চেঞ্জ করে। তো এই যে চেঞ্জের বিষয়টা, এই যে মাঝখানে যে পর্দাটা পইরা যায়, তখন কি হয়, মানুষরা কি যারা দেখতে আসছে নাটক তারা কি এমনি বসে থাকবে? মানুষরা অনেকে বিরক্ত হয়ে চলে যেতে পারে না? তো এই কারণে এই যে আগের সিনটা এবং পরের সিন আসার আগ পর্যন্ত যে পর্দাটা পড়লো, এটা যে টাইম গ্যাপটা ফিল আপ করার জন্য মূলত কোরাসদের ইউজ করা হইতো। তো ওই সময় কি করতো, একদল কোরাস আসতো, তো যারা আসলে দেখতেছিল, অনেকে আছে না দেখার মধ্যে তো দেখা গেছে কোন একটা কারণে একটা সিন মিস হয়ে যায়, আমাদের হয়ে যায়, যেমন আমরা তো ইউটিউবে টাইনে আবার দেখে ফেলি, কিন্তু আগে তো এটা ছিল না। তো এই যে অনেকের যে সিন মিস হয়ে যায়, এটার কারণে এতক্ষণ কি হচ্ছিল এটার একটা কাহিনী তারা বলে শর্ট করে, এবং বর্তমানে এই সিচুয়েশনে কি করা উচিত এমন একটা তথ্য তারা দেয়, দিয়ে চলে যায়। এই যে মূলত আসলে কোরাসটা কেন আনা হয়, টাইম গ্যাপ ফিল আপ করার জন্য। আর কোরাসটা কি, একদল গায়ক যারা আইসা মূলত এই যে সিচুয়েশনটার উপরে কি বলে, গানের মাধ্যমে তারা সিচুয়েশনটাকে মানুষের সামনে তুলে ধরে, এইটাই হলো কোরাস। আগেরকার সময়ে কোরাসটা কি এটা তো বুঝতে হইব। তো কোরাসের তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তিনটা ক্যারেক্টারিস্টিক্স কি কি, এই জিনিসটা আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এইটা আপনারা বইয়ে নাও পাইতে পারেন, এটা আপনাদের হার্ড লাগতে পারে, ঠিক আছে? এই তিনটা জিনিস হলো, টু ফিল দ্য টাইম গ্যাপ, between two scene, ঠিক আছে? কোরাসের প্রথম বৈশিষ্ট্য কি, টু ফিল দ্য টাইম গ্যাপ বিটুইন টু সিন। এই যে এতক্ষণ ধরে একটা সিন করলো, করার পরে এখন পিছনের ডেকোরেশনের পরিবর্তন করার সময় আসলো, বা নায়ক নায়িকাদের ড্রেস পরিবর্তন করতে হবে, এই যে পরে আবার শুরু হয়, এই যে মাঝখানে যে পর্দাটা ফালানো হয়, এই জায়গা থেকে এই জায়গার টাইম গ্যাপটা ফিল আপ করার জন্য মূলত আসলে কোরাসদের আগমন হয়েছিল। বর্তমানে তার কোরাসটা থাকে না, বর্তমান নাটকগুলো দেখা গেছে যে সকাল হয়েছে একটু পরে দেয় সুইজারল্যান্ড গেছে, ঠিক না, কাইটা ইয়া করে, কিন্তু আগে তো এরকম ছিল না। তো তখন মূলত আসলে নাটকগুলোকে আনন্দদায়ক করার জন্য এটা ইউজ করা হইতো। দ্বিতীয় পয়েন্ট, এটাতে কি করা হয়, টু টেল দ্য ব্যাকগ্রাউন্ড। যে নাটকের মধ্যে অনেক কিছু বলা থাকে না, দেখবেন আপনি যখন ইডিপাস রেক্স নাটক পড়বেন, ওই নাটকের মধ্যে দেখবেন বলা থাকবে না যে আসলে এই ইডিপাস যে ওর বাবারে আগে মাইরে আসছে, সে যে বাচ্চা ছিল তার যে ট্রান্সফার, এইগুলা কিন্তু ফার্স্টে বলা থাকে না। এগুলা কারা বলে, আমরা যদি দেখি নাটকের মধ্যে কোরাসরা বলে, যে আসলে ব্যাকগ্রাউন্ড যে ব্যাপারটা, নাটকে তো জাস্ট মূল কাহিনী বলে, কিন্তু এই যে মূল কাহিনী যে শুরু হয়েছে, এটার যে একটা পিছে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কারা বলে, এই কোরাসরা মূলত আসলে বলতো। যেমন এখন নাটকগুলা যখন শুরু হয়, দেখবেন নাটকের মধ্যে একজন কথা বলে যে সে তার সন্তান ওইখান থেকে ঢাকায় এসেছে ভাগ্য পরিবর্তন করতে, এই যে কথাগুলা যে বলে,
এটা কি আসলে নাটকের ভিতরে না, এটা কিন্তু একজন আলাদা কথা বলে। ঠিক কোরাসরাও এরকম ব্যাকগ্রাউন্ডটা বলতো। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো কমেন্ট ওভার দ্য প্রেজেন্ট সিচুয়েশন। যে প্রেজেন্ট যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনের উপর সে কি করবে, একটা কমেন্ট করে যায় যে বর্তমানে এমন এমন সিচুয়েশন গুলো, হায় রাজার এখন কি হবে, এরকম টাইপের কিছু কথা বলা যেত হয়। এগুলা ছিল এই 3টা বৈশিষ্ট্য হলো আমাদের কোরাসের। তো প্রথমে যদি আসে কোরাস কাকে বলে, কোরাস কারা, গ্রুপ অফ সিঙ্গার নাকি, যারা আসলে সিঙ্গিং করে অ্যাকশন আর থ্রো এর মাধ্যমে কি প্রেজেন্ট একটা অবস্থা বলে, বা টেলিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কমেন্ট ওভার দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এটা হলো কোরাস। এবং কোরাসদের 3টা বৈশিষ্ট্য কি কি, এই বৈশিষ্ট্যগুলো আপনি দিলেন। এটা হলো আপনাদের কোরাসের মধ্যে শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটা হলো সব ড্রামার জন্য, আমি যা দিতেছি এগুলো সব ড্রামার জন্য, পরের ড্রামাগুলো তার এত বিস্তারিত কথা বলবো না। এই গেল আমাদের ড্রামার যে ব্যাকগ্রাউন্ডটা এইটা। এবার আমাদের কোশ্চেন যে ভাইয়া আমরা তো, আপনি তো বলছেন ম্যাকবেথ পড়াইবেন, এখন ম্যাকবেথ সম্পর্কে একটু বলেন নাকি। আসেন এবার ম্যাকবেথ শুরু করি। আপনাদের পড়া কিন্তু ওইগুলা, হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ ট্রাজেডি। ড্রামা কত ধরনের হয়, ড্রামা 2 ধরনের, এক ধরনকে বলা হয় ট্রাজেডি, একটাকে বলা হয় কমেডি। এবার ট্রাজেডি কয় ধরনের, কমেডি কয় ধরনের, এগুলো আছে, এগুলো দরকার নেই এখন, যেটুকু দরকার এটুকু বলি। হোয়াট ইজ ড্রামা, ড্রামা এরপরে হোয়াট কাইন্ড অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার, প্রথমে বলবেন 2 কাইন্ড অফ ট্রাজেডি কমেডি। এবার কোশ্চেন, হোয়াট ইজ ট্রাজেডি, ট্রাজেডি কাকে বলে, হোয়াট ইজ কমেডি, কমেডি কাকে বলে। এবার ট্রাজেডি পড়তে হলে আপনাকে কি জানতে হবে, হ্যামার্শিয়া। আপনারা তো আমার পয়েটিক্সের ক্লাস করছেনই, পয়েটিক্সের যে ভিডিওগুলো ওগুলো তো করছেনই, ওইখানে কিন্তু কোশ্চেনগুলো আইসা পড়ছে। তাহলে হ্যামার্শিয়া কি পড়বেন। তারপর হোয়াট ইজ কোরাস, কোরাস কি এটা পড়বেন। তো যে কোনো ড্রামার নোট করার আগে এই কয়েকটা কোশ্চেনের আনসার আগে লিখে নেবেন। এবার আসেন আমাদের এবার যে কথাটা, আমরা এই কোর্সের ম্যাকবেথ সম্পর্কে কথা বলবো। এই ম্যাকবেথ কে লেখছে, আমরা যদি দেখি উইলিয়াম শেক্সপিয়ার লেখছে, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ড হলো মেইন জিনিস। আচ্ছা, এই ড্রামার এই ম্যাকবেথের ফুল নাম কি, টাইটেল ফুল নামটা কি, দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ, দ্য ট্রাজেডি অফ ম্যাকবেথ। তাইলে আমরা এখানে পেয়ে গেলাম এটা একটা ট্রাজেডি। হোয়াট কাইন্ড অফ ড্রামা ম্যাকবেথ ওয়াজ, ইট ওয়াজ এ ট্রাজেডি। আচ্ছা, ট্রাজেডি এইভাবে কেন লিখলাম, ওয়াই কেন লিখলাম না, আসলে আগের সময়ে ইংলিশে এইভাবেই লেখা হতো, তো আপনি এইভাবে দিয়েন, সমস্যা নেই, ট্রাজেডি এইভাবেই দিয়েন। আপনাদের বইতে এইভাবে থাকতে পারে, এইভাবে দিয়েন। এই আমার কাছে অনেক আগের বই তো, ওই বইতে এরকম ছিল। যাই হোক, এইটা হলো আমাদের ম্যাকবেথ। তো এই যে ম্যাকবেথ যে রাইটিংটা, এটা কিন্তু আসলে সত্যিকারই ক্যারেক্টারই ছিল, এটা একটা কাল্পনিক এরকম না। আমরা যদি দেখি 11 সেঞ্চুরিতে, 11 সেঞ্চুরিতে ধরেন 1040 এডিতে এই ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হিসেবে ছিল। এখানে যে কাহিনীটা পড়বো সেম এই কাহিনীটাই ছিল, বোঝা গেছে। তো যাই হোক, এই ম্যাকবেথের ফুল নাম হলো এইটা। এইটা একটা কি ধরনের লেখা, ট্রাজেডি আমরা পাইলাম। এবার ম্যাকবেথ পড়ার আগে ট্রাজেডি কি এটা আমাদের জানতে হবে। তার মানে এই ম্যাকবেথে যে ম্যাকবেথ থাকবে আমাদের হিরো, সে কি, আমরা দেখব নাটকের শুরুতে সে একটা জায়গার রাজা, এবং সে একটা জায়গার না, তার এত সম্মান আমরা দেখব যে পরবর্তীতে সে পুরা স্কটল্যান্ডের রাজা হয়ে যায়, কিন্তু তার কিছু ভুলের জন্য তার লাইফের ট্রাজেডি আসে। তাহলে আমরা ড্রামা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার আসেন এটা কখন লেখা হয়েছে। ইট ওয়াজ রিটেন 1606 or 7, এই সময়টা এটা লেখা হয়েছে, এবং এটা লেখা হয়েছে এই সময়, এবং পারফর্মও করা হয়েছে এই সময়। উইলিয়াম শেক্সপিয়ার যখন এই ট্রাজেডিটা লিখছে ওই সময় পারফর্ম করা হয়েছিল স্টেজে, কিন্তু রাইটিং আকারে প্রকাশ পাইছে আমরা যদি দেখি, মানে পাবলিশড আর কি, যেটা লেখা আকারে পাবলিশড হওয়া, যেটা এটা লিখছে এত সালে, পারফর্ম হয়েছে এত সালে, কিন্তু রাইটিং যেটা এটা পাবলিশ, লেখা আকারে পাবলিশড হয়েছে
সালে যখন উইলিয়াম শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিও বের হয়েছিল, ফার্স্ট ফোলিও এডিশন, ওই সময় তাহলে পাবলিশ হয়েছে কত 1623 সালে ফার্স্ট ফোলিও এডিশনে। লেখা হয়েছিল কত কম্পোস্ট 1606 এবং পারফর্মও কত হয়েছে এই সময়টায় হয়েছিল। মূলত জেমস, তখন যেই রাজা ছিল জেমস, তাকে ডেডিকেট করে এটা লিখছিল, মানে তাকে উৎসর্গ করছিল তখন উইলিয়াম শেক্সপিয়ার। এই গেল আমাদের বেসিক ব্যাকগ্রাউন্ড এটা সম্পর্কে। তো এই ম্যাকবেথ যদি বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার যেটা লেখছে এটা কোন পিরিয়ডে লেখা হয়েছিল, আমরা কি জানি এলিজাবেথান পিরিয়ড কত 1558 থেকে 1603 সাল পর্যন্ত, এটাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। আর জ্যাকোবিয়ান পিরিয়ড হলো 1603 সাল থেকে 1625 সাল পর্যন্ত। তাইলে এই ড্রামাটা আমরা যদি দেখি কততে লেখা হয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ডে, তাইলে এই ড্রামাটা কখন লেখা হয়েছে রেনেসান্স পিরিয়ডের জ্যাকোবিয়ান, এমনি এইভাবে লিখতে পারো ইটস বিলং টু রেনেসান্স পিরিয়ড স্পেশালি জ্যাকোবিয়ান পিরিয়ড। রেনেসান্সের মধ্যে জ্যাকোবিয়ান পিরিয়ডে এটা কি করা হয়েছিল লেখা হয়েছিল এবং পাবলিশ করা হয়েছিল এবং পারফর্ম করা হয়েছিল যাইলে। এটা হলো আপনাদের যখন লিখবেন লেখার শুরুতে লেখার প্যাটার্নটা ইন্ট্রোডাকশনে মূলত আসলে শেক্সপিয়ার সম্পর্কে তাদের সম্পর্কে তো লিখতে হয়, তাই না, এই লেখাগুলো লিখতে বোঝা গেছে। তো এরপরে আপনার মনে করেন ব্রিফ কোশ্চেন আসতে পারে শেক্সপিয়ার সম্পর্কে, যে শেক্সপিয়ার তার লাইফে কতটা ড্রামা লিখছে। আমরা যদি দেখি 37টা ড্রামা লিখছে, 154টা সনেট লিখছে, ঠিক আছে। কোথাও কোথাও আছে 38টা ড্রামা, কারণ তার বন্ধুর সাথে মিলে সে একটা ড্রামা লিখছিল, ওই ড্রামাটা 37টার মধ্যে ইনক্লুড করা হয় নাই। তো তার লাইফে সে কয়টা ড্রামা লিখছে 37টা, আর 154টা সনেট মানে কবিতা লিখছে। তারপর উইলিয়াম শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করছিল, স্ট্র্যাটফোর্ড আপন এভন, কত সালে জন্মগ্রহণ করছে, এগুলো আপনার ব্রিফ কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যে বেসিক কোশ্চেনগুলো এগুলো আপনারা জেনে নিবেন। এই গেল, ঠিক আছে, আমাদের যত বেসিক ইনফরমেশন ড্রামা সম্পর্কে, ম্যাকবেথ সম্পর্কে বেসিক ইনফরমেশন পাইলাম। এবার আমরা ম্যাকবেথ পড়বো, ম্যাকবেথের ক্যারেক্টারগুলো পড়বো। আগে ক্যারেক্টারগুলো জানি, আমরা নেক্সট দিন এটা যে গল্প আছে লাইন বাই লাইন কোনগুলা কোটেশন আছে, কোটেশন ইম্পর্টেন্ট কোটেশন এগুলো সহ দিয়ে দেব। আজকের ক্লাসে মূলত আসলে ক্যারেক্টার নিয়ে আলোচনা করি। ধরেন এই জায়গার মধ্যে এইটা ধরেন একটা স্কটল্যান্ড পুরাটা, ঠিক আছে। আমাদের এই ড্রামাটার সেটিংটা কোথায় 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 হয়েছে, স্কটল্যান্ডে হয়েছে আর ইংল্যান্ডের কিছু অংশে হয়েছে। আমরা যদি দেখি এইটা হলো পুরো স্কটল্যান্ড, স্কটল্যান্ডের কিং ছিল ডানকান। কিংকে ডানকান, এই ডানকান কিন্তু আসলে কিং ছিল 11th সেঞ্চুরিতে, এখন না। তো উইলিয়াম শেক্সপিয়ার তার কাহিনীটাই মূলত লেখছে, ঠিক আছে। কিং ছিল ডানকান পুরা স্কটল্যান্ডের। তো স্কটল্যান্ডের যখন কিং থাকে, এই স্কটল্যান্ডের বিভিন্ন অঙ্গরাজ্য থাকে না, এরকম অঙ্গরাজ্যগুলার একজন ছিল কে ম্যাকবেথ। বুঝতে পারছেন, সম্পর্কগুলো আগে বোঝেন। যে প্রথমে আসেন কিং, এই কিং ডানকানের দুই ছেলে ছিল, একজনের নাম হলো ম্যালকম, বড় ছেলে ম্যালকম, আরেকজন হলো ডোনাল্ড ভেইন। ম্যালকম হলো রাজার বড় ছেলে, ডোনাল্ড ভেইন হলো রাজার ছোট ছেলে। আমরা কিন্তু নাটকে দেখব কিং ডানকানকে মেরে ফেলা হয়েছিল, তারপরে এই ম্যালকম এবং ডোনাল্ড ভেইন তারা দুইজন তাদের জীবন বাঁচানোর জন্য পলায় গেছিল। তাদেরকে রাষ্ট্রদ্রোহী যে ম্যাকবেথ কায়দা কইরা বলছে যে তারাই আসলে ডানকানের হত্যা করছে, অথচ হত্যা করছিল ম্যাকবেথ। আচ্ছা যাই হোক, এটা ছিল ডানকানের দুই সন্তান। তো ডানকানের যে কোর্ট থাকে, কোর্টের জেনারেল থাকে, এই জেনারেল কারা? এই জেনারেলরা হলো মূলত আমরা যদি দেখি ম্যাকডাফ, ঠিক আছে, ম্যাকডাফ। তারপর আমরা যদি দেখি রস, লেনক্স, তারপর অ্যাঙ্গাস, ঠিক আছে। তারা ছিল আসলে এই ডানকানের জেনারেল।
এরপরে আরো কে ছিল? এই যে ম্যাকবেথ। এই ম্যাকবেথও কি ছিল? ডানকানের জেনারেল ছিল। আমরা যদি দেখি ব্যাংকিউ, কাকে পাবো? ব্যান কিউ। এই তারা সবাই ছিল ডানকানের জেনারেল। আরেকজন আছে ম্যাকডোনাল্ড। আচ্ছা, জেনারেল কি? আগে বিষয়গুলো বুঝেন কোনটা কি। তারা দুইজন কি রাজার সন্তান, এবং এই যে যারা আছে এরা কারা? যে কিং ডানকানের মূলত আসলে জেনারেল, বিভিন্ন মন্ত্রী টন্ত্রী পদে থাকে না এরকম। তবে এই ইংল্যান্ডের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো আছে না, এই অঙ্গরাজ্যগুলায় ম্যাকডাফের একটা অঞ্চলের রাজা মূলত এলো সম্রাট ধরো। তো সম্রাটের কাছে সকল রাজারা কি থাকে? দায়ী থাকে। সকল রাজারা হিসাব নিকাশ দেয়, এবং সম্রাটের কাছে সকল রাজারাই কি এখানে জেনারেল। মানে ব্যাপার হলো ইংল্যান্ডের যে অঙ্গরাজ্যগুলো আছে এই অঙ্গরাজ্যগুলার এক একজন রাজা এক একজন, ঠিক আছে, এক একজন রাজা এক একজন, এবং পাশাপাশি এই ডানকানের কোর্টের এরা সবাই জেনারেল, মানে তারা হলো ঊর্ধ্বতন কর্মকর্তা। এমন ঊর্ধ্বতন কর্মকর্তাও আবার কি, যেমন সাপোজ এখন মন্ত্রী আমাদের, ধরো সেতু মন্ত্রী বা যেই মন্ত্রী হোক, সে মন্ত্রী হওয়ার পরও সে একটা এলাকার এমপি না, সে কিন্তু একটা এলাকার এমপিও, আবার কি সংসদে সে আবার মন্ত্রীও, দুইটাই দায়িত্ব পালন করে। ঠিক এরা এরকম, এরা রাজার জেনারেলও আবার বিভিন্ন অঙ্গরাজ্যের রাজাও এরা। বোঝা গেছে? আচ্ছা, এই হলো তারা, তাদের আমরা পাবো। তো এই জায়গার মধ্যে আমরা ডানকান খুব ভালো মানুষ আমরা দেখি। তো আমরা এখানে ম্যাকডাফের স্ত্রী পাবো যারা মারা গেছিল। এখানে ম্যাকবেথ যে আরেকজন আছে তার নাম হলো ম্যাকডোনাল্ড। আরেকজনের নাম কি? ম্যাকডোনাল্ড। মূলত এত বড় রাজ্যে এই ম্যাকডোনাল্ডের একটা বড় একটা রাজ্য আছে। ধরো সাপোজ সারা বাংলাদেশের ভিতরে ঢাকাটা কি অনেক বড় না? এখন এই পুরা স্কটল্যান্ডের মধ্যে একটা রাজ্য আছে, এটার নাম হলো কওডর। রাজ্যের নাম কি? কওডর। থ্যান অফ কওডর বলা হয়, থ্যান বলা হয়। থ্যান কেন বলা হয়? মূলত আসলে অঙ্গরাজ্যের যে রাজারা তাদেরকে বলা হয় থ্যান, তাদেরকে কিং বলা হয় না। কিং শুধু একজনেরই বলা হইতো ইংল্যান্ডে। আর এই অঙ্গরাজ্যগুলোর যারা রাজা হিসেবে থাকতো তাদেরকে বলা হইতো থ্যান অফ কওডর, থ্যান অফ গ্লামিস। এমন ম্যাকবেথ ছিল থ্যান অফ গ্ল্যামিস, ঠিক আছে। আবার বেনকিউ একটা ছিল থ্যান অফ ল্যাচেভার, ম্যাকডাফ একটা ছিল থ্যান অফ ফাইভ। এমন আর কি, মানে এক একটা রাজ্যের রাজা, মানে অঙ্গরাজ্যের রাজা এরা। এই অঙ্গরাজ্যের রাজাদের বলা হয় থ্যান। তো ছিল থ্যান অফ ফাইভ, থ্যান অফ গ্ল্যামিস, থ্যান অফ কওডর, এরকম। তো এই জায়গায় আমরা এই ক্যারেক্টারগুলো পাবো, ঠিক আছে। তো দেখা যায় শুরুতে এই পুরা এই স্কটল্যান্ডের এই থ্যান অফ কওডর ছিল পুরা স্কটল্যান্ডের সবার যেমন শক্তি, থ্যান অফ কওডর এই রাজ্যটার মধ্যে এত শক্তি আছে। তো দেখা যায় এইটার যে ইয়া থাকে ম্যাকডোনাল্ড, সে কি করে এই কিংকে বলে এই রাজ্যটা স্কটল্যান্ডের মধ্যে থাকতে চায় না, এরা আলাদা একটা স্বাধীন দেশ হইতে চায়, বাংলাদেশের মতো ধরো। তো তখন কি হয়, এই ম্যাকডোনাল্ড যুদ্ধ ঘোষণা করে এই রাজার বিরুদ্ধে, এবং তাকে কিন্তু সাপোর্ট করে বিভিন্ন ইংল্যান্ড, নেদারল্যান্ডের এরা। তো তখন এই ডানকান, এই ম্যাকডাফ, ম্যাকবেথ তাদেরকে সৈন্য হিসেবে পাঠায় তার সাথে যুদ্ধ করার জন্য, ঠিক আছে। তো আমরা দেখবো যুদ্ধ দিয়ে শুরু হয়, ঠিক আছে। যাই হোক, পরে ম্যাকবেথের বীরত্বের কারণে তারা জয়ী লাভ করে। যাই হোক, ম্যাকবেথকে আমরা জানি এই ম্যাকবেথ হলো থ্যান অফ গ্ল্যামিস, একটা রাজ্যের রাজা, এবং রাজারও প্রিয় পাত্র ছিল এই ম্যাকবেথ, ঠিক আছে, অনেক প্রিয় পাত্র ছিল। তো এই ম্যাকবেথ কি করে, এই যে কওডর রাজার সৈন্যগুলা সবাই হাইরা যাইতেছিল এই ম্যাকডোনাল্ডের কাছে, তখন এই ম্যাকবেথের একার বীরত্বে, সে একটা বীর যোদ্ধা ছিল, হ্যাঁ, একার বীরত্বে এই কওডরের রাজা যে থাকে সে হাইরা যায় এবং এই কওডরকে স্বাধীন করে। কে করে? ম্যাকবেথ। তো ম্যাকবেথ একজন সৎ লোক ছিল শুরুতে, আমরা দেখব। তো তখন রাজা খুশি হইয়া তারে কিন্তু এই কওডর সহ দিয়া দেয়। সে থ্যান অফ গ্ল্যামিসও, আবার ধরো এইটার রাজধানী যে কওডর, এই কওডরেরও ক্ষমতা দিয়ে দেয় ম্যাকবেথরে।
সবই ম্যাকবেথ পায়। এই ম্যাকবেথ তাহলে আমরা শুরুতে কি জানি, এই যে সুপার হিরো বললাম, এই সুপার হিরো হলো ম্যাকবেথ। কিন্তু দেখা যায় তারা যুদ্ধ করে যখন যায়, আমরা দেখব উইচেস, 3 উইচেস এখানে আমরা পাবো, 3 উইচেস। এই 3টা ডাইনির সাথে দেখা হয়, 3টা ডাইনি। এই 3টা ডাইনি মূলত ম্যাকবেথরে বলে তুমি হলা থ্যান অফ গ্ল্যামিস, আরেকজন বলে তুমি হলা থ্যান অফ কডর, আরেকজন বলে ওয়েলকাম থ্যান কিং অফ স্কটল্যান্ড। তো ম্যাকবেথ অলরেডি একটা জায়গার থ্যান, যুদ্ধ করে যখন আসছে সে জানেও না সে যে এটা পাবে। সে যখন যাচ্ছিল রাজা পরে ঘোষণা করে যে ম্যাকবেথ থ্যান অফ কডর। এবং আরেকটা উইচ, আরেকটা যেই ইয়া আছে কি বলে এটারে, ডাইনি, সে তাকে বলে কি থ্যান অফ কিং। তো এই যে বলছে কিং অফ স্কটল্যান্ড ম্যাকবেথরে, তো ম্যাকবেথের তো মাথা ঘুরে গেছে, আরে আমি তো এটারও থ্যান অফ, এটারও থ্যান অফ, তার মানে কি আমি রাজাও হব। তো এই কথাটা ম্যাকবেথ তার বউকে জানাইছিল। তো দেখা যায় আমরা দেখব লেডি ম্যাকবেথ, যে ম্যাকবেথের ওয়াইফ, লেডি ম্যাকবেথকে এই গল্পের মধ্যে চতুর্থ, এনে 3টা উইচ, আরেকটা হলো কি এই লেডি ম্যাকবেথ, চতুর্থ উইচ হিসাবে দেখানো হয়। কারণ এই লেডি ম্যাকবেথকে বাধ্য করছে এই রাজাকে হত্যা করার জন্য। দেখা যায় রাজা ম্যাকবেথের বাসায় যায়, ম্যাকবেথ রাজাকে কি করে ফেলে, হত্যা করে ফেলে, কারণ সে ক্ষমতায় বসতে যাচ্ছিল। ঠিক আছে, তো এইভাবে এই একটা ভুলের জন্য আস্তে আস্তে আমরা পরে দেখব নাটকে এই ম্যাকবেথ একে একে অনেককে মারে, তার বন্ধু যে ব্যাংকিউ তারে মারে, তারপরে এই ম্যাকডাফের অনেক স্ত্রী সন্তান এগুলারে মেরে ফেলে, যার ফলে ম্যাকবেথের কিন্তু শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধে ম্যাকবেথ কিন্তু মারা যায়। ঠিক আছে, এবং এই সবকিছু এই লেডি ম্যাকবেথ শেষে দেখবো পাগল হয়ে যায়, সে মারা যায়, এরকম কাহিনীগুলা হয়। তাহলে আমরা আজকে যেটা জানলাম মূলত আসলে ব্যাকগ্রাউন্ড ড্রামা কিভাবে পড়বো, এই ড্রামার মধ্যে কি কি ক্যারেক্টার থাকবে, শুরুতে কে কে ছিল, কিং ডানকান ছিল, তার 2 ছেলে ম্যালকম ডোনাল্ড, তাদের ভূমিকা বলবো পরে। ম্যাকডাফ তারা ছিল কি জেনারেল, পাশাপাশি এক একটা অঞ্চলের রাজাও। ঠিক আছে, এগুলো আমরা যখন কাহিনী বলবো, কাহিনীর মধ্যে ধরো সাপোজ এরকম রাজ্য আইকা যে এই রাজ্যে গিয়ে থাকছে, এই রাজ্যে গিয়ে অ্যাটাক করছে, এইভাবে আইকা আইকা আমি দেখাই দেবো, সমস্যা নাই। জাস্ট আজকে ক্যারেক্টার গুলো মনে রাখো, কিং এর 2 ছেলে, এই ম্যাকডাফ, রোজ, ল্যানক্স, এরা যারা আছে রাজার আন্ডারে জেনারেল, এবং পাশাপাশি একটা অঙ্গরাজ্যের রাজা। এখানে আমরা 3 উইচেসের একটা বড় ভূমিকা পালন পাবো। এরপরে লেডি ম্যাকবেথকে 4 উইচ নামে দেখাবে, কারণ লেডি ম্যাকবেথ সৎ ছিল, তারে বাধ্য কইরা খারাপ বানাইছে। এই তো আমরা এইটুকু আইডিয়া রাখি আজকে। নেক্সট ক্লাসে আমি এই ড্রামাটা পুরোপুরি আইডিয়া দিয়ে দেব। ঠিক আছে, একটা ক্লাসে আসলে ড্রামা শেষ করা যায় না। আমি মূলত আজকে ড্রামার বেসিক ব্যাপারগুলো তোমাদের বলে দিছি, সবগুলা ড্রামা এইভাবে শুরু করবা, আর যেগুলা বলছি ওগুলা নোট করে রাখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।